স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সংঘর্ষের ঘটনায় জড়িত অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এছাড়া আগামী ২রা মে হল খোলা হবে এবং ৪ মে থেকে শুরু হবে শিক্ষা কার্যক্রম। সোমবার রাতে জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও হল খোলা না পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার বেলা ৩টা থেকে তারা সেখানে অবস্থান করছেন। গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারির কুয়েটে সহিংসতার ঘটনায় শিক্ষার্থী বহিষ্কারের এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কুয়েটের পরিস্থিতি জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। ইয়াসিন, আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন, আর যেসব শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে সে বিষয়ে তদন্ত প্রতিবেদনে কি বলা হয়েছে, বিস্তারিত জানান। সুমনা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন আবার নতুন মাত্রা শুরু করেছে ঈদের পরপরই। আমরা গত দুদিন আগ থেকে দেখেছি যে শিক্ষার্থীরা তাদের হল খুলে দেওয়ার দাবিতে এবং অন্যান্য যে একাডেমিক কার্যক্রম সেটি পরিচালনা করার দাবিতেই আন্দোলন শুরু করেছে। এবং সেই আন্দোলনের সঙ্গে গতকাল রাতে সিন্ডিকেটের সভা হয়েছে। ১০১তম সিন্ডিকেট সভাতে আমরা মধ্যরাতে জানতে পেরেছি যে কুয়েটের ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং একই সঙ্গে ঘোষণা করা হয়েছে যে আগামী ৪ এপ্রিল একাডেমিক কার্যক্রম খুলে দেওয়া হবে এবং এর সাথে সাথে শিক্ষার্থীদের জন্য আগামী ২ এপ্রিল থেকে ক্যাম্পাসের সকল হল খুলে দেওয়া হবে। এর আগের সিন্ডিকেটের সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো ধরনের হল বা শিক্ষার্থীদেরকে চলে যেতে বলা হয়েছে ক্যাম্পাস ছেড়ে। তবে শিক্ষার্থীরা কিন্তু রাতেই একটি প্রতিক্রিয়া জানিয়েছে, তারা এর বিরোধিতা করছে এবং তারা বলছে এই ধরনের কোনো সিদ্ধান্তকে তারা মানে না। তারা গতকালকে রাতে ঘোষণা দিয়েছিল যে আজকে দুপুর 12টা থেকে দুর্বার বাংলার পাদদেশ থেকে তারা একটি বিক্ষোভ মিছিল করবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদের আন্দোলনরত যারা রয়েছেন যে অংশ, তারা কিন্তু একেবারেই অপ্রতুল। আমি কিছুক্ষণ আগে 12 থেকে 15 জন শিক্ষার্থীদেরকে দেখেছি যে দুর্বার বাংলার পাদদেশে তারা উপস্থিত হয়েছে এবং এখনও তারা রয়েছে। তাদের আন্দোলনের যে পরবর্তী গতি কি হবে তারা এখনো পর্যন্ত বলতে পারে নাই। তবে একটি কথা কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছে, সেটি হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা নেতৃবৃন্দের সঙ্গে তারা কিছুটা যোগাযোগ করেছে এবং সেই যোগাযোগের মাধ্যমে তারা আহ্বান জানিয়েছে সারা বাংলাদেশে যেন শিক্ষার্থীদের সাথে তাদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে। তবে গতকালকে আমরা যে শিক্ষার্থীদের শিক্ষক সমিতির যিনি দায়িত্ব রয়েছেন তার কাছ থেকে আমরা যেটি শুনতে পেয়েছি, তারা কিন্তু আমাদের একটি বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সরাসরি মিডিয়ার সামনে কথা বলেনি। এটি ছিল কুয়েট থেকে সর্বশেষ অবস্থা। সুমনা, কুয়েট থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইয়াসিন আরাফাত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর দেশটির 2 ডেপুটি আন্ডার সেক্রেটারি প্রথম দ্বিপাক্ষিক সফরে ঢাকা আসছেন। 3 দিনের সফরে বুধবার ভোরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাদের। এ সফরে বাংলাদেশের সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটের সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হতে পারে। বুধবার প্রথমে ঢাকায় পৌঁছাবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। পরে আরেকটি ফ্লাইটে আসবেন পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। বাংলাদেশে অ্যান্ড্রু হেরাপের সফরসঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুজান স্টিভেনসনের যোগ দেওয়ার কথা রয়েছে। সফরকালে তারা অন্তর্বর্তী সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবেন। চট্টগ্রাম নগরীর এনায়েতবাজার গোয়ালপাড়ার মালিপাড়া বস্তিতে অগ্নিকাণ্ডে কমপক্ষে 20টি ঘর পুড়ে গেছে। ভোর 5:30টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। ক্ষতিগ্রস্তরা জানান ঘুমন্ত অবস্থায় থাকায় ঘর থেকে কোনো আসবাবপত্রই বের করতে পারেননি তারা। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বখাটে কিশোর গ্যাং আর মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বরগুনার ঐতিহ্যবাহী নাথপট্টি লেক।
রক্ষণাবেক্ষণের অভাবে লেকটিতে আগের মতো দর্শনার্থীদের সমাগমও নেই। বরগুনা শহরের প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী নাথপট্টি দিঘি খনন করে একটি লেক নির্মাণ করা হয়, যার নাম দেওয়া হয় নাথপট্টি লেক। একটা সময় পৌরবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্রে পরিণত হয় এটি, কিন্তু দেখভালের অভাবে বর্তমানে লেকটির সৌন্দর্য হারাতে বসেছে। লেকে প্রবেশ করতেই চোখে পড়বে ভাঙা রেলিং, যত্রতত্র ময়লা আবর্জনা। পরিচর্যার অভাবে নষ্ট হয়ে গেছে লেকের তীরের ফুল গাছগুলো। ময়লা ফেলায় দূষিত হচ্ছে পানি। শুধু তাই নয়, মাদকসেবী, কিশোর গ্যাং আর বখাটেদের উৎপাতে এখন আর সেখানে স্নিগ্ধ বিকেল উপভোগ করতে জড়ো হয় না পৌরবাসী। বর্তমান পর্যায়ে এখানে দেখা যায় সর্বাধিক হলে 60 থেকে 70 জন লোক ঘুরতে আসে, তারও চাইতে কম। এখানে মানুষ আগে অনেক দূর দূর থেকেই ঘোরাফেরা করতে আসতো ছোট বাচ্চাদের নিয়ে। উচ্ছৃঙ্খল কিছু পোলাপানের কারণে অনেক সময় দেখা গেছে হঠাৎ পোলাপানের মারামারি বাজাই দেয়। এবং মাছ ছিল, মাছগুলো ধরে নিয়ে গেছে। লেকের গ্রিল গুলা নাই, গ্রিল চুরি হয়ে গেছে। লেকের পরিবেশ রক্ষায় পৌর কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। এই লেকটিকে সংস্কার করে এই লেকটিকে মানুষের চলাফেরা উপযোগী করার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাই। লেকটির সৌন্দর্য ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন পৌর প্রশাসক। আমি সম্প্রতি সরেজমিনে পরিদর্শন করেছি। লেকের পানি এবং পার্শ্ববর্তী খাল অপরিষ্কার, নোংরা আবর্জনা, এটা আমরা খুব দ্রুত পরিষ্কার করার ব্যবস্থা নিব পৌরসভার পক্ষ থেকে। তদুপরি নাথপট্টি লেকের পার্শ্ববর্তী পাবলিক টয়লেট, সেটা আমাদের ইজারা কার্যক্রম চলমান আছে, খুব শীঘ্রই আমরা চালু করব। 2014 সালে 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত লেকটি 2015 সালের শেষ দিকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দীপ্ত, বার্তাকক্ষ। দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের টেক্সটাইলস লিমিটেডের উৎপাদন ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে BMRE কর্মসূচির অধীনে এর ইউনিট 2 এর আধুনিকায়ন সম্পন্ন করেছে। চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত নতুন 1,42,000 স্কয়ার ফিটের দ্বিতল কারখানার ভবন নির্মাণ এবং বিশ্বমানের স্পিনিং মেশিনারি স্থাপনের কাজ শেষে সোমবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি এর উদ্বোধন করেন। এই সময় প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, পাহাড়তলী টেক্সটাইলের এই নতুন ইউনিটটি LEED প্লাটিনাম সার্টিফিকেশন অর্জনের লক্ষ্যে কাজ করছে, যা পরিবেশ বান্ধব নির্মাণ ও টেকসই কার্যক্রমের স্বীকৃতি দেবে। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজা উপত্যকায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এতে করে সোমবার ভোর পর্যন্ত গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত 15 ফিলিস্তিনি নিহত হন। এর ফলে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 51,000-এ পৌঁছেছে। এদিকে গাজার বিভিন্ন শহরে ভারী কামানের গোলাবর্ষণ এবং সাজোয়া যান থেকে অবিরাম গুলিবর্ষণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। খান ইউনিসের আবাসিক বাড়িগুলোতেও ইসরায়েলি বাহিনীর প্রচণ্ড গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। এমন অবস্থায় ইসরায়েলের প্রস্তাবিত নতুন একটি যুদ্ধবিরতি চুক্তি পর্যালোচনা করে দেখার কথা জানিয়েছে হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অমান্য করায় প্রখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $200 কোটি অনুদান স্থগিত করেছে হোয়াইট হাউস। অনুদানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির সাথে হওয়া আরও $60 মিলিয়ন চুক্তিও স্থগিত করা হয়েছে বলে জানানো হয়। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানায়, ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ মোকাবিলা করার লক্ষ্যে 10টি নির্দেশ দিয়েছিল ট্রাম্পের প্রশাসন। দেশটির শিক্ষা বিভাগ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে একটি উদ্বেগজনক অধিকারের মানসিকতাকে ডেকে আনা হয়েছে। এই তালিকায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে স্বাধীনতা বা সাংবিধানিক অধিকার নিয়ে তারা সরকারের পক্ষে আপোষ করবে না। এবারে খেলার খবর। আইসিসির নারী বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আজ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পাকিস্তানের লাহোরে ম্যাচ শুরু বেলা 3টায়। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক জয় পায় বাঘিনীরা। বাছাই পর্ব শুরুর আগে স্কটল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে জ্যোতি বাহিনী। ম্যাচটিতে 5 উইকেটের জয় পায় বাংলাদেশ দল। এবার সেই আত্মবিশ্বাসকেই কাজে লাগাতে চাইবে লাল সবুজের প্রতিনিধিরা।
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিতের রাতে মাঠে নামছে বার্সেলোনা, ডর্টমুন্ড, অ্যাস্টন ভিলা ও পিএসজি। ডর্টমুন্ডের ঘরের মাঠে আতিথ্য নেবে বার্সেলোনা, আর পিএসজি খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে। দুটো ম্যাচই শুরু হবে রাত 1টায়। চলতি মৌসুমে হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে বার্সা হয়ে উঠেছে এক আতঙ্কের নাম। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে সবখানেই নিজেদের আধিপত্য ধরে রেখেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল মিশনে তাদের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। প্রথম লেগে 4-0 গোলের জয় এগিয়ে আছে বার্সা। সব মিলিয়ে 24 ম্যাচ অপরাজিত কাতালানরা এবারের মৌসুমে জার্মান কোনো দলের বিপক্ষে হারেনি। লিগ পর্বে বায়ার্ন মিউনিখকে 4-1 আর ডর্টমুন্ডকে 3-2 ব্যবধানেও হারিয়েছে তারা। ঘরের মাঠে বার্সার বিপক্ষে ইউরোপিয়ান প্রতিযোগিতায় 3 বারের দেখায় কখনো জিততে পারেনি ডর্টমুন্ড, তাই তাদের জন্য পরীক্ষাটা বেশ কঠিন। এদিকে অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে খেলানোর স্বপ্ন দেখানো আর্জেন্টাইন তারকা এমি মার্তিনেজ তার কাজ ঠিকই করেছেন, তবে কোয়ার্টারের প্রথম লেগে পিএসজির কাছে 3-1 গোলে হেরে যাওয়ায় সেমিফাইনালের রাস্তাটা এখন বেশ কঠিন। এছাড়া ইউরোপিয়ান প্রতিযোগিতায় ফরাসি ক্লাবগুলোর বিপক্ষে 4 বারের দেখায় 3 বারই হেরেছে তারা। ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে পিএসজির রেকর্ডও ভালো নয়। 17টি লড়াইয়ে জিতেছে কেবল 4টিতে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। পুতুল নাচ গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য। গানের তালে তালে ঐতিহ্য এবং কাহিনীর সঙ্গে বাদ্যযন্ত্র ও সুরের মূর্ছনায় পুতুলের নৃত্য হয়ে ওঠে এক ধরনের মনের খোরাক। পহেলা বৈশাখ উপলক্ষে সোমবার কুড়িগ্রামের ইকো পার্কে প্রদর্শিত হলো প্রায় হারাতে বসা এই পুতুল নাচ। সংবাদ শেষ করার আগে দেখে নিব সেই পুতুল নাচের এক ঝলক। আজও বাড়ি যাওয়া হওয়ার নয়, বুঝছি। ও কানুন বালা সরকার, বাপ রে বাপ। আমি একটু নৃত্য পরিবেশন নড়েও না, সরেও না, কথা হয় না। আমি তো সভ্য না, আমি সাদা দিলে কাদা লাগাই দেবি। হাই লাগলো কার সঙ্গে, ইস কেমন ধাক্কা দিল। কতদিনের কত কথা হৃদয়ে পড়াছে, কাছে মনে হয় ওটা দিচ্ছি, তুই নিয়ে যা। কই গো ফুলমতির মা, আমি আর চালাতে পারছি না। ঠিক আছে, তুমি যদি চালাতে না পারো তাহলে মেয়েকে আমি বিয়ে দেবো না। তো মেয়ে লেখাপড়া করবে, আমি মেয়েকে এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।